দেখ আজকে আমরা মডেল সেট টুটা নিয়ে ডিসকাশন করবো। মডেল সেট টু, ঠিক আছে তো? তো প্রথম কোশ্চেন কি বলেছে, যেটা আমি আগেও বলেছিলাম, 1 থেকে 20টা কোশ্চেন একদম ইজি দেবে, ঠিক আছে? 1 থেকে 20 পুরো ইজি দেবে। তো এই 20টা কোশ্চেন প্রথমে বলি। বলছি ইন্টারনাল ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন রেফার্স টু, মানে আমি মানে বলে দিচ্ছি, ইন্টারনাল ইউজার মানে আমরা যে অ্যাকাউন্টিং ইনফরমেশন আছে না, অ্যাকাউন্টিং ইনফরমেশন যারা ব্যবহার করে, দুজন লোক ব্যবহার করে, একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। আভ্যন্তরীণ ব্যবহারকারী আর বাহ্যিক ব্যবহারকারী। আভ্যন্তরীণ ব্যবহারকারী কাকে বলে? যারা কোম্পানির মধ্যে থাকে, যেমন কি মালিক, কর্মচারী। যে মালিককে কি বলা হয়? মালিককে তুই শেয়ার হোল্ডার বলতে পারিস, শেয়ার হোল্ডার। তারপর হচ্ছে কি বললাম বল, কর্মচারী মানে এমপ্লয়ি, ম্যানেজমেন্ট, এরা কোম্পানির মধ্যে ইন্টারনাল। আর এক্সটার্নাল কারা? বাইরের লোক, ইনভেস্টার, ডেটার্স, ক্রেডিটার্স, গভর্নমেন্ট, ঠিক আছে তো? এরা। তাহলে এখানে কি বলেছে? ইন্টারনাল ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যাকাউন্টিং ইনফরমেশন ইন্টারনাল ইউজার কারা হতে পারে? ওনার মানে শেয়ার হোল্ডার, ওনার মানে শেয়ার হোল্ডার, ওনার, ম্যানেজমেন্ট, ওয়ার্কার, এমপ্লয়িজ। তাহলে কারেক্ট অ্যান্সার বুঝে গেছিস তো? কারেক্ট অ্যান্সার অল অফ দিস হবে। খুব ভালো কোশ্চেন। পরের কোশ্চেনে বলছি এক্সটার্নাল ইউজার কারা, মানে কোম্পানির বাইরে যারা থাকে। কারা থাকে বাইরে? থাকে এখানে ইনভেস্টার, বাইরের লোক, ক্রেডিটার্স, বাইরের লোক, ঠিক আছে? লেবার, লেবার ইউনিয়ন, লেবার মানে কি? লেবার ইউনিয়ন, শ্রমিক সংঘ, ইউনিয়ন যারা হয় ওরাও বাইরের লোক, সব কটা। দিনেরটা, দ্য বেসিস অফ ম্যাচিং প্রিন্সিপাল, ঠিক আছে? ম্যাচিং প্রিন্সিপাল কি জানিস? তাহলে বলছি ম্যাচিং প্রিন্সিপাল কাকে বলে? ম্যাচিং প্রিন্সিপাল মানে কি? ওটা মেলানো, মিলকরণ, মিলকরণ নীতি। ম্যাচিং মানে, ম্যাচ মানে কি? মিলকরণ। প্রিন্সিপাল মানে কি? ম্যাচিং। তোর ম্যাচিং প্রিন্সিপাল কি হতে পারে? আয়ের সাথে ব্যয়ের মেলানো, ইনকামের সাথে এক্সপেন্স মেলানোকে বলা হয় ম্যাচিং প্রিন্সিপাল, ঠিক আছে? বা রেভিনিউর সাথে কস্ট, রেভিনিউর সাথে কস্ট, এটাকে বলে ম্যাচিং প্রিন্সিপাল। এখানে এরকম কোনো অপশন দেয়নি, কিন্তু একটা অপশন আমি বলছি কোথাও হতে পারে। অ্যাক্রুয়াল বেসিস মানেও কিন্তু আয়ের সাথে ব্যয় মেলানো, বুঝতে পারলি? অ্যাক্রুয়াল বেসিস মানেও কিন্তু আয়ের সাথে ব্যয় মেলানো, ঠিক আছে? তাহলে এটা ম্যাচিং প্রিন্সিপাল হবে। তাহলে বলছে ম্যাচিং প্রিন্সিপাল, বেসিস অফ ম্যাচিং প্রিন্সিপাল কি হয়? ম্যাচিং প্রিন্সিপালটা অ্যাক্রুয়াল বেসিসের উপর হয়, ঠিক আছে? ম্যাচিং প্রিন্সিপালটা কিসের উপর হয়? অ্যাক্রুয়াল বেসিসের উপর হয়, ঠিক আছে? অ্যাক্রুয়াল বেসিস মানে কি বলতো? প্রাপ্য প্রদেয় ভিত্তি, ঠিক আছে? মানে ওরা তোকে বলেছে ম্যাচিং প্রিন্সিপালের বেসিসটা কি হতে পারে? ক্যাশ বেসিস। ক্যাশ বেস কেন হবে না জানিস তো? ক্যাশ বেসে শুধুমাত্র ক্যাশ, ক্যাশ আসবে আর ক্যাশ যাবে, এটাই বলা হয়। কিন্তু অ্যাক্রুয়াল বেসে কি হয়? মানে ধর, সাপোজ আমি টিউশন পড়িয়ে যে টাকাটা পেয়েছি সেটা তো নেবই, এবার যে টাকাটা বাকি আছে সেটাও নেবো। এই জন্য অ্যাক্রুয়াল বেসটা বেস্ট, ঠিক আছে? অ্যাক্রুয়াল বেসিসে শুধু ক্যাশ ট্রানজাকশন নেওয়া হয় না, বাকি ট্রানজাকশন গুলোও নেওয়া হয়। এই জন্য অ্যাক্রুয়াল বেসিসটা বেস্ট। 4 নম্বর, বুঝতে পারলি নিশ্চয়ই? কোন ডাউট থাকলে জিজ্ঞাসা করা যাবে। বলছে দ্য ইকুয়েশন অফ ডিটারমাইনিং ইনকাম অ্যাজ পার ম্যাচিং কনসেপ্ট। বলছে ম্যাচিং কনসেপ্ট, বললাম তো, ম্যাচিং কনসেপ্ট অনুযায়ী ইনকাম ডিটারমাইন করার ইকুয়েশন কি? এমনি তুই বল ইনকাম বের করার ফর্মুলা কি হতে পারে? এখানে তো দেখে বুঝতেই পারছিস ইনকাম বের করার ফর্মুলা কি হতে পারে। একটা বলছে রেভিনিউ আর্ন মাইনাস এক্সপায়ার্ড কস্ট। রেভিনিউ আর্ন মানে কি? তুই কত টাকার রেভিনিউ আর্ন করেছিস। স্যার রেভিনিউ আর্ন কোনটাকে বলে? আজকে ধর আমি পড়াচ্ছি, পড়িয়ে ধর স্টুডেন্টের থেকে মানে টিউশন ফিতে টাকা পেয়ে গেছে, বা কোনো স্টুডেন্ট টাকা এখন বাকি রেখেছে, বললে পরে দেবে। তাহলে রেভিনিউ আর্ন কোনটাকে বলে? রেভিনিউ আর্ন কোনটাকে বলে? ধর সাপোজ ধর এটা ধর সেপ্টেম্বর মাস, সাপোজ ধর ধর এবছর রেভিনিউ আর্ন মানে কি? আমরা তোকে তোকে মানে তোদের ক্লাসে ভালো করে বলেছিলাম রেভিনিউ আর্ন জিনিসটা কি। মানে কত টাকা আমি স্টুডেন্ট পড়িয়ে টাকা পেলাম, এটা কোনো ম্যাটার করে না। স্টুডেন্ট পড়ানোকেই বলা হয় রেভিনিউ আর্ন। বলেছিলাম মনে পড়ে? সার্ভিস দেওয়াকেই বলা হয়, সার্ভিস দিয়েছি মানে আমার রেভিনিউ হয়ে গেছে। আজকে আমি একটা দোকান খুলেছি, আমি গুডস বেচেছি, তাকেই বলা হয় রেভিনিউ। গুডস বেচলে তাকে রেভিনিউ বলা হয়। ক্যাশে বেচি বা ধারে বেচি এটা ম্যাটার করে না। তাহলে রেভিনিউ আর্ন কাকে বলে? স্টুডেন্ট পড়ানোকেই বলা হয় রেভিনিউ আর্ন। তাহলে রেভিনিউ আর্নের মধ্যে ক্যাশটাও আসবে, আবার এইটাও আসবে, তাই তো? তাহলে রেভিনিউ আর্ন বুঝতে পারলি তো? তাহলে আমাকে যদি কখনো বলে ইনকাম বের করার নিয়মটা কি? রেভিনিউ আর্ন, তার থেকে এক্সপায়ার্ড কস্ট মানে যতটা খরচা হয়ে গেছে, যতটা খরচা হয়ে গেছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে, এটা কিন্তু বেশি কারেক্ট। বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না? খুব ভালো করে বুঝতে হবে। ধর আজকে আমি একটা কোনো দোকান খুলেছি, দোকান খুলে কি হবে? ধর একটা মুদিখানা দোকান খুলেছি, কোনো দোকানে কাস্টমার আসলো, আমার দোকানে কাস্টমার আসলো, কেউ ক্যাশে মাল কিনে নিয়ে গেল, কেউ বাকিতে নিয়ে গেল। তাহলে আমাকে যদি বলে তুমি ইনকাম কত করেছো, আমি বললাম গুডস বিক্রি করেছি, এটাই আমার ইনকাম। গুডস বেচাকেই বলা হয় ইনকাম, ঠিক আছে? তাহলে এটা বলে রেভিনিউ আর্ন।
আর খরচা কত, খরচা এক্সপায়ার হয়ে গেছে। এটা বেশি কারেক্ট, এই কোশ্চেনটা মাথায় রাখবে। এর বাংলাটা বলেছে অর্জিত রেভিনিউ মাইনাস অতিবাহিত ব্যয়। জিএসটি চার্জ, এটা তো জানিস, জিএসটি কে চার্জ করে? হ্যাঁ বল। না না না, বুঝতে পারি না। জিএসটি কে চার্জ করে, এটা বল দেখি অ্যান্সারটা কি হতে পারে। বলছে জিএসটি ধার্য করে কে। আজকে আমি একটা সিম্পল ব্যাপার, তুই কোনো দোকানে ফোন কিনতে গেছিস, তাহলে জিএসটি নেবে কে? সেলার নেবে, সেলার। তোকে যে ফোনটা বিক্রি করবে সেই তো জিএসটি নিয়ে ও পরে গভর্নমেন্ট দেবে, সেটা পরের কথা। জিএসটি ধার্য করে কে? ঠিক আছে তো? তারপর বলছি, আগেরটা বুঝতে পারছি তো, জিএসটি ধার্য করে কে। আজকে আমি কোনো দোকানে ফোন কিনতে গেছি, আমাকে জিএসটি দিতে হবে, কারণ আমি কোনো কিছু গুডস কিনলে জিএসটি দিতে হবে। কিন্তু নেবে কে, মানে চার্জ করবে কে আমার উপর? আমার উপর চার্জ করবে সেলার, সেলার চার্জ করে গভর্নমেন্ট, আমার থেকে টাকাটা দিয়ে গভর্নমেন্টকে যাবো। তারপর বলছে দ্য ডকুমেন্টারি এভিডেন্স অন দ্য বেসিস অফ হুইচ ক্রেডিট পারচেস অফ গুডস ইজ রেকর্ডেড। হ্যাঁ বল। বি, একদম ঠিক, বি। এখানে বলছে যে লেখ্য প্রমাণের ভিত্তিতে, ঠিক আছে তো, ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়, মানে আমরা ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ করি না, এই গুডস পারচেস করে লিপিবদ্ধ করি, তো কোন ডকুমেন্ট? ভাউচার, ক্রেডিট নোট, ক্রেডিট নোট তো কোনোদিন হবে না, রিসিপ্ট তো হবেই না, আবার ভাউচার হয়, হয় কারেক্ট অ্যান্সার বিল বা ইনভয়েস। ঠিক আছে, ইনভয়েস বলেনি মানে এখানে বিল লিখতে হবে। ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ বায়ার, বায়ারের দিক থেকে ইনভয়েসটাকে কি বলা হয়? যে বিল, ইনভয়েসটাকে বলা হয় বিল। তাহলে পেমেন্ট অফ রুপিস 2,500 টাকা অ্যাজ ওয়েজেস টু ওয়ার্কম্যান ফর ইনস্টলেশন অফ মেশিন শুড বি ডেবিটেড। এটা তো সিম্পল কথা, মেশিনারি অ্যাকাউন্ট, একদম সিম্পল কথা বলি, মেশিনারি অ্যাকাউন্ট। 3,200 টাকা রিসিভ ফ্রম করিম, ঠিক আছে, 3,200 টাকা রিসিভ করছি করিমের থেকে, ঠিক আছে তো, 3,200 টাকা করিমের থেকে রিসিভ করছি। হুজ অ্যাকাউন্ট ওয়াজ রিটেন অফ অ্যাজ ব্যাড, যাকে অলরেডি ব্যাড ডেট হিসেবে ঘোষণা করে দিয়েছি। পরবর্তী সময় তার থেকে টাকাটা রিকভার করা যায়, এটাকে বলা হয় ব্যাড ডেট রিকভার। বলছে কোন অ্যাকাউন্ট থেকে এই করো, ব্যাড ডেট রিকভার। অরিজিনালি এই এন্ট্রিটা জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি, অরিজিনাল জার্নাল। রং স্টেটমেন্ট, এর মধ্যে কোন স্টেটমেন্টটা ভুল? জার্নাল ইজ এ বুক অফ ফাইনাল এন্ট্রি, ঠিক আছে, জার্নাল জিনিসটাকে কি শিখেছি? জার্নাল ইজ আ প্রাইমারি এন্ট্রি, তার মানে কি ফাইনাল এন্ট্রি হতে পারে না? ফাইনাল এন্ট্রি কাকে বলে? লেজারকে বলা হয় ফাইনাল এন্ট্রি, লেজার হচ্ছে ফাইনাল এন্ট্রি, তার মানে এটা তো ভুল। তারপর আর কিছু, জার্নাল ইজ ক্রনোলজিক্যাল বুক, আগের দিন বলছিলাম জার্নাল হচ্ছে এমন একটা এই যে পরপর তারিখ অনুযায়ী সাজিয়ে লিখতে হয়, এটাকে তারিখ অনুযায়ী পরপর লেখাকে বলে ক্রনোলজিক্যাল, ঠিক আছে তো, এটা ঠিক। জার্নাল ইজ আ বুক অফ অরিজিনালিটি, এটাও ঠিক। তারপর জার্নাল হচ্ছে সাবজেক্ট বুক, এটাও ঠিক, তিনটেই ঠিক, ঠিক আছে তো। তোর পরীক্ষায় যেমন তোর এই কোশ্চেনে নাও দিতে পারে, ও বলতে পারে যে, হয়তো বলতে পারে যে কোন স্টেটমেন্টটা ঠিক, বলতে পারে যে দ্য রাইট স্টেটমেন্ট ইজ, এখানে রাইট স্টেটমেন্ট কি কি ছিল বল? পি সি ডি রাইট ছিল, তাহলে ও লিখলো পি সি ডি পয়েন্ট দিল, 3 নম্বর পয়েন্টে লিখে দিল অল অফ দিস। বুঝতে পারলি তো? মাথায় রাখবেন, যেরকম কোশ্চেন দিতে পারেন দিয়ে। তার মানে শুধু কিন্তু এই অ্যান্সারটাই ফোকাস করতে হবে না, অপশনগুলোকে ভালো করে ফোকাস করতে, প্রতিটা অপশন ভালো করে বুঝতে হবে। 11 নম্বরটা, আন্ডার দ্য প্রসেস অফ জার্নালাইজিং, ঠিক আছে, এভরি এন্ট্রি ইনভলভ অ্যাট লিস্ট, মানে আমরা যখন জার্নাল করি, জার্নালে কটা মানে কি বলছে, প্রতিটা এন্ট্রি করতে গেলে অ্যাটলিস্ট কটা অ্যাকাউন্ট থাকতে হবে। তুই ধর জার্নাল করবি, একটা অ্যাকাউন্টে জার্নাল হবে, যে কোনো জার্নাল হতো একটা অ্যাকাউন্টে, জার্নাল হতো মিনিমাম 2টো অ্যাকাউন্ট হতে হবে। স্যার 2 এর বেশি হতে পারে, 2 এর বেশি হতে পারে, কিন্তু মিনিমাম অ্যাটলিস্ট বলেছে। কেননা মনে কর যখন জার্নাল করতাম তখন কোনো ডেবিটে 2টো আইটেম আসতো, ক্রেডিটে একটা আইটেম আসতো, বা ক্রেডিটে একটা, ডেবিটে 2টো হতো। তার মানে কি মিনিমাম করা লাগবে, মিনিমাম 2টো, ম্যাক্সিমাম অনেক হতে পারে। 12টা কি বলছে, বসাক এন্টারপ্রাইজ, তো মনোযোগ সহকারে শুনবি এটা। বসাক এন্টারপ্রাইজ পারচেস ফার্নিচার, বসাক এন্টারপ্রাইজ একটা ফার্নিচার কিনে 4,000 টাকা দিয়ে। কেন ফার্নিচার কিনেছে? অফিসে ইউজ করার জন্য, ঠিক আছে, তা ফার্নিচারের দামটা লিখলাম 4,000। ইফ দ্য রেটস অফ সিজিএসটি এন্ড এসজিএসটি, কত করে জিএসটি যা পাচ্ছে 6 মানে 12%, একবারে 12%, তাহলে 4,000 12% করলে কত? 480, হ্যাঁ কি না? আমি একবারে করে দিলাম, তাহলে কত টাকার বিল হলো বল? 4,480। অ্যামাউন্ট রেকর্ডেড, তাহলে বুঝতে পারলি এত অবধি বল কত টাকা হলো? অ্যান্সারটা বুঝছিস কি? অ্যান্সারটা বোঝার ব্যাপার আছে, খুব সুন্দর করে বোঝার ব্যাপার আছে। আজকে আমি একটা দোকানে গেছি, ফার্নিচার কিনেছি, কিসে কিনেছি? ফার্নিচার ক্যাশে কিনেছি না ধারে কিনেছি? এটা কিছু বলেছে না? স্যার কিছু বলেনি।
ক্যাশে কিনেছি বা ধারে কিনেছি কিছু বলে, ভালো করে বুঝতে পারলি তো? আমি একটা দোকানে গেছি 4,000 টাকা ফার্নিচার কিনেছি, তো ফার্নিচার জিএসটি যাবো, জিএসটি 6 6 12% যাবে, কত হলো 480 টাকা। তাহলে আমাকে বললো, দোকানদার বললো দাও ফার্নিচারের জন্য তোমার 4,480 টাকা দিতে হবে, ঠিক আছে। বলছে এইবার দেখ এত অব্দি ঠিক আছে, তারপরে কোশ্চেনটা করতে বলছে দ্য অ্যামাউন্ট টু বি রেকর্ডেড পারচেজ, বলছে পারচেজ বই কত টাকা রেকর্ড বল, পারচেজ বই কত টাকা রেকর্ড, হ্যাঁ বুঝলাম না। হ্যাঁ মানে যে কিছু বলেনি, ওটাও কিছু বলেনি, মানে ও আমাকে বলেছে যে আমরা কত টাকা রেকর্ড করবো, পারচেজ বই কত টাকা রেকর্ড করবো, 4,000 টাকা, 4,240, 4,400, কত টাকা রেকর্ড করবো। হ্যাঁ ভুল, অ্যান্সার ভুল, হ্যাঁ ভুল, এখানে কিছু রেকর্ডই করবো না। বইতে অ্যান্সার হয় নানা অবধি, স্যার কেন নানা অবধি হলো, কারণ আছে। শোন, আমরা পারচেজ বুকে কি রেকর্ড করি, যদি ধারে গুডস কিনি, আমি কি গুডস কিনেছি, আমি ফার্নিচার কিনেছি, ও তো এখানে জাস্ট ট্রিকি করে দিয়েছে, এ তো এখানেই দেখ, এখানেই তো ফাঁসিয়ে দিয়েছে, এটা আসবে না, কারণ এটা আসে না। ভালো করে শোন, আমরা যদি এখানে ফার্নিচার কিনেছি কিছু বলেনি, মানে ক্যাশে কিনেছি, আর ক্যাশে ফার্নিচার কিনলে ক্যাশ বুকে আসে, তাহলে এই পারচেজ বুকে তো আসবে না, এটা ভুল দিয়েছে, মানে এটা নান অফ দিস হবে অ্যান্সার, জাস্ট ঘুরিয়ে দিয়েছে কোশ্চেন। পারচেজ বুক ইজ ইউজ টু রেকর্ড, পারচেজ বুক, আমরা পারচেজ বুকে কি রেকর্ড করি, যত ধারে অল ক্রেডিট পারচেজ অফ বুক, যত বুক ধারে কিনি সেইগুলো রেকর্ড করা হয়। 14 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ওপেন রিজার্ভ, বলছে এর মধ্যে কোনটা ওপেন রিজার্ভ নয়, এটা তো আগেও ক্লাসে পড়েছিলাম, ওপেন রিজার্ভ নয় কোনটা, বল। ওপেন রিজার্ভ, ওপেন মানে কি, খোলা, খোলা রিজার্ভ নয় বা উন্মুক্ত, হ্যাঁ বল। সিক্রেট রিজার্ভ, একদম ঠিক, সিক্রেট রিজার্ভ হবে। সিক্রেট রিজার্ভ মানে কি, গুপ্ত সঞ্চিতি, মানে আমার কথাটা বলছে কোশ্চেনের মধ্যে অ্যান্সার আছে, ওপেন নয়। ওপেন মানে কি, সবার কাছে ওপেন রাখবে, তার মানে সিক্রেট করবে, তাই তো, তার মানে ওপেন রিজার্ভটাই তো সিক্রেট রিজার্ভ। জেনারেল রিজার্ভ ইজ ক্রিয়েটেড, ঠিক আছে, বলছে জেনারেল রিজার্ভ আমরা কেন ক্রিয়েট করি, সাধারণ সঞ্চিতি আমরা কেন ক্রিয়েট করি, স্ট্রেটনিং দ্য ফিনান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেস, মানে মানে ফিনান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেস মানে জানি ব্যবসার বা কারবারের আর্থিক অবস্থা সুদৃঢ় করার জন্য, মানে বিজনেসের যে ফিনান্সিয়াল পজিশন আছে ওটাকে ভালো করার জন্য। তো যে ইনক্রিজিং দ্য ওয়ার্কিং ক্যাপিটাল অফ দ্য বিজনেস, বিজনেসের ওয়ার্কিং ক্যাপিটাল বাড়ানোর জন্য, কি বললাম, বিজনেসের ওয়ার্কিং ক্যাপিটাল বাড়ানোর জন্য, ঠিক আছে। তারপর মিটিং আননোন লাইবিলিটি ইন ফিউচার, ঠিক আছে, ফিউচারে তার কোনো আননোন লাইবিলিটি আছে ওটাকে মেটানোর জন্য। তার মানে আমাকে কোশ্চেন ওটা করেছে, খুব ভালো কোশ্চেন করেছে, জেনারেলিজম আমরা কেন ক্রিয়েট করি, তাহলে বুঝতে পারছিস কি বললো, জেনারেলিজম কেন ক্রিয়েট করি, আমাদের ব্যবসার ফিনান্সিয়াল পজিশন ভালো করার জন্য, হ্যাঁ এটা করি। তারপর বিজনেসের ওয়ার্কিং ক্যাপিটাল বাড়ানোর জন্য, হ্যাঁ করি। আর কি, ফিউচারে ফিউচারে যদি কোনো আননোন লাইবিলিটি থাকে, ঠিক আছে, সেটাকে মেটানোর জন্য করি, ঠিক, এটা হবে অল অফ দ্য অ্যাবাভ পারপাস। রিজার্ভ কি আমরা শিখিয়েছিলাম, রিজার্ভও বলেছিলাম, প্রভিশনও বলেছিলাম, রিজার্ভটা কি বল দেখি, এখানে কি হতে পারে, হ্যাঁ পিএটা চার্জ এগেইনস্ট অ্যাপ্রোপ্রিয়েশন, দুটো কথা ছিল, একটা প্রভিশন ছিল, মনে করছে একটা প্রভিশন ছিল আর একটা রিজার্ভ ছিল, ডিফারেন্সও বলেছিলাম। রিজার্ভটা হচ্ছে চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রপার্টি, আর প্রভিশন হচ্ছে চার্জ এগেইনস্ট প্রপার্টি, পরের কোশ্চেনে দিয়েছি চার্জ এগেইনস্ট প্রপার্টি। 16টা হবে বি, 17টা হবে এ, 16টা হবে বি, 17টা হবে এ, 16টা হবে বি, 17টা হবে এ, ঠিক আছে তো। বলছে ইট ইজ লিগালি নেসেসারি টু ক্রিয়েট, বলছে এটা কি সত্যি কি, মানে আইনগত কি প্রয়োজনীয়, মানে লিগালি নেসেসারি কোনটা, লিগালি নেসেসারি কোনটা, এখানে বলছে লিগালি নেসেসারি কোনটা, বলছে আইনগতভাবে কোনটা সৃষ্টি করা প্রয়োজন, আইনগতভাবে কোনটা সৃষ্টি করা প্রয়োজন, রেভিনিউ রিজার্ভ, প্রভিশন, সিক্রেট রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ। আইনগতভাবে দেখতে গেলে প্রভিশন করা অবশ্যই জরুরি। রিজার্ভ ইজ ক্রিয়েটেড, এই মাত্রই তো তোকে বললাম রিজার্ভ কেন ক্রিয়েট করা হয়, বিজনেসের আর্থিক অবস্থা ভালো করার জন্য, তাই বলবো স্ট্রেটেনিং ফিনান্সিয়াল কন্ডিশন। তারপরে কি বলেছিল বলো, পয়েন্টটা মিটিং আর নন লাইবিলিটি ছিল, ওটা ছিল আননোন লাইবিলিটি, বুঝতে পারছিস তো, নন লাইবিলিটি বলেছিল। তারপরে অ্যান্সার তো একদম সোজা দিয়েছে, এটা একদম পারা যাবে। এ একটা বিল ড্র করেছে, 4 মাসের একটা বিল ড্র করেছে, কবে, 12ই এপ্রিল,
তো 12 এপ্রিল থেকে 4 মাস পর কত, এপ্রিল মানে 4, আরো 4 মাস পর মানে কত হচ্ছে 8, 12 আগস্ট, আরো 3 দিন পর মানে 15 আগস্ট। 15 আগস্ট তো বিল হবে না, 14 দিন, 14 আগস্ট হয়ে গেল। তারপর 20টা হয়ে গেল, এবার ম্যাচ করতে হবে, ম্যাচ, এটা সোজা কোশ্চেন, ম্যাচিং। ম্যাচিং এর কোশ্চেনে কি দিয়ে জানিস তো, কিচ্ছু না, আমি তোকে বলেছি একতরফা দাখিলা পদ্ধতির সুবিধা অসুবিধা আর দুই তরফা দাখিলা পদ্ধতির সুবিধা অসুবিধা, ব্যাস এখান থেকে খুঁজতে হবে। কোথায় বলেছিল সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের সুবিধা, মানে একতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটা, ঠিক আছে তো, একদম সিম্পল জিনিস। এই যে জানিস বিজ্ঞ বলছি, আমরা যখন ক্লাস সেকেন্ড সেমিস্টারে উঠবো ওখানে পড়বো সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। সিঙ্গেল এন্ট্রি কারা করে আর ডবল এন্ট্রি কারা করে। যারা বড় বড় বিজনেসম্যান, ভালো করে বুঝে রাখ, যারা বড় বড় বিজনেসম্যান তারা ডবল এন্ট্রি করে, সিঙ্গেল এন্ট্রি সবাই পারে না। নর্মাল যারা, যারা বাইরের পাঠিয়ে কোনো একটা মুদিখানার দোকান আছে, ও জানতে চায় ও সারা বছর ব্যবসা করে কত টাকা লাভ করেছে, ঠিক আছে, কিন্তু ওর পক্ষে সম্ভব নয়, বা একটা পানির দোকান বা চায়ের দোকানে ও জানতে চায় সারা বছর ব্যবসা করে কত টাকা করেছে, কিন্তু ওর পক্ষে সম্ভব নয় একজন অ্যাকাউন্টেন্টকে পুরো 12 মাস বসিয়ে বসিয়ে মাইনা দেবে, ঠিক আছে, ও কখনো মাইনা দেবে না। ও কি করবে, যারা সিঙ্গেল এন্ট্রি কাজগুলো করে তাদের কাছে চলে যাবে, চলে গিয়ে ও সমস্ত ডেটাগুলো দিয়ে দেবে, ডেটাগুলো দিয়ে ওর প্রফিটটা জেনে নেবে, ঠিক আছে তো, সমস্ত ডেটাগুলো দেবে, ওর প্রফিটটা জেনে নেবে, ঠিক আছে, এতে খরচা কম, একদমই খরচা কম হবে। তাহলে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম কারা করে জানিস, যারা ছোট প্রতিষ্ঠান, আর ডবল এন্ট্রি কারা করে, যারা বড় প্রতিষ্ঠান, বুঝা গেল। সিঙ্গেল এন্ট্রি কারা করে, যারা ছোট ছোট বিজনেসম্যান তারা সিঙ্গেল এন্ট্রি করে, যেমন ফর এক্সাম্পল টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, এরা অ্যাকাউন্টেন্ট বুঝতে পারে, এরা অ্যাকাউন্টেন্ট বুঝতে পারে, কিন্তু ছোট ছোট বিজনেসম্যানের ক্ষেত্রে একটা চায়ের দোকান একটা অ্যাকাউন্টেন্ট বুঝতে পারবে সম্ভব, একটা মুদিখানা দোকান অ্যাকাউন্ট বুঝতে পারবে সম্ভব না, একটা অ্যাকাউন্টের মাইনা কত দিতে পারবে না। তাহলে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম যারা ছোট ছোট প্রতিষ্ঠান তাদের জন্য সিঙ্গেল এন্ট্রি বেটার, আর যারা বড় প্রতিষ্ঠান তাদের জন্য ডবল এন্ট্রি বেটার। তাহলে এখানে কি হবে, অ্যাডভান্টেজ অফ সিঙ্গেল এন্ট্রি সিস্টেম কি হতে পারে, সুইটেবল ফর স্মল কনসার্ন, ঠিক আছে তো, তাহলে এটা হবে এক। লিমিটেশন অফ সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, মানে বলছে সিঙ্গেল এন্ট্রি অসুবিধা কি, দেখ অসুবিধা তো অনেক আছে, তার মধ্যে একটা অসুবিধা কি এটা হতে পারে, নট অ্যাকসেপ্টেড বাই ট্যাক্স অথরিটি, ট্যাক্স অথরিটি এটাকে গ্রহণ করে না, ট্যাক্স অথরিটি এটাকে গ্রহণ করে না, সিঙ্গেল এন্ট্রিকে ওরা বলে অ্যাপ্রুভই করে না সিঙ্গেল এন্ট্রিকে। অ্যাডভান্টেজ অফ ডবল এন্ট্রি সিস্টেম, বলে ডবল এন্ট্রি সিস্টেমের অ্যাডভান্টেজ কি হতে পারে, হ্যাঁ সবাই অ্যাকসেপ্ট করবে, সবাই, তুমি ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেড, বুঝতে পারছিস তো। লাস্ট, লিমিটেশন অফ ডবল এন্ট্রি সিস্টেম, হ্যাঁ বলছে এটা কি সমসাধ্য ও সময় সাপেক্ষ। এই ডবল এন্ট্রি সিস্টেম জানিস তো, ডবল টাটা কোম্পানি যে সমস্ত অ্যাকাউন্টেন্টরা কাজ করতে যায়, ঠিক আছে, ওদের না প্রচুর খাটনি, প্রচুর কাজ, প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। কেন সময় সাপেক্ষ ব্যাপার, প্রতিদিনের যে ট্রানজাকশন থাকে না সেইগুলোকে ওরা, ট্রানজাকশন গুলোকে কাজ করবে, জার্নাল করবে, লেজার করবে, ট্রায়াল ব্যালেন্স করবে, অনেকেই করতে হয়, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, তারপর একটু রেক্টিফিকেশন করলো, তারপর গিয়ে চলে আসবে ফাইনাল অ্যাকাউন্ট। তো অনেক অনেক কাজ করতে হয়, কিন্তু সিঙ্গেল এন্ট্রি কাজ করতে হয়, এটা সারা বছর ধরে করতে হয়, তার দিকটা কি হবে 4। তাহলে এই কোশ্চেনটা সোজাই ছিল। তাহলে 21 নম্বরটা কি ছিল, কলম ম্যাচ, তাই তো, এরকম একটা কোশ্চেন পাবি। 22 আর 23-এ কি ছিল, স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট দিয়েছে, বলো ঠিক ভুল, ট্রু ফলস বলতে হবে। 22-এরটা কি বলে দেখ, বলছে স্টেটমেন্ট এ আর স্টেটমেন্ট বি কি বলেছে, দ্য কনভেনশন অফ কনজারভেটিজম পেভস, ঠিক আছে তো, দ্য ওয়ে টু ক্রিয়েট সিক্রেট রিজার্ভ, ওয়ে টু ক্রিয়েট সিক্রেট রিজার্ভ। লাইনের মানে কি বলেছে, বলছে আমি তোদের বলেছিলাম কনভেনশন অফ কনজারভেটিজম মানে এটাকে বলে রক্ষণশীলতার মতো, রক্ষণশীলতার মতো হয়, ঠিক আছে তো, আমি ভাব বলে দেবো, এই রক্ষণশীলতার প্রথা গুপ্ত সঞ্চিতি সৃষ্টির পথে, ঠিক আছে, পাকা করে, মানে গুপ্ত সঞ্চিতির পথ পাকা করে, ঠিক আছে তো, গুপ্ত সঞ্চিতির পথ পাকা করে। আর আমি তো বলেছিলাম কনজারভেটিজম কনসেপ্ট জিনিসটা কি, এরই আরেকটা নাম প্রুডেন্স কনসেপ্ট। ফিউচারে যদি কখনো কোনো লস হয় বলে মনে হচ্ছে, তাহলে তার মানে বুঝিস তো, তার অ্যাকাউন্ট আজই করবে, যদি মনে হয় ফিউচারে আমার কোনো লস হতে পারে, ঠিক আছে, তার রেকর্ডিং আজকেই করবো, ঠিক আছে, তার রেকর্ডিং আজকেই করবো, এটাকে বলা হয় প্রুডেন্স কনসেপ্ট বা কনজারভেটিজম, কনজারভেটিজম কনসেপ্ট। তো বলছে কনভেনশন অফ কনজারভেটিজম পেভস দ্য ওয়ে ক্রিয়েট সিক্রেট রিজার্ভ, তাই বলে রক্ষণশীলতার প্রথা গুপ্ত সঞ্চিতি সৃষ্টির পথ পাকা করে, একদম ঠিক, ঠিক আছে, একদম ঠিক, গুপ্ত সঞ্চিতির পথ পাকা করে, একদম ঠিক।
2 নম্বর স্টেটমেন্ট, কনভেনশন অফ কনজারভেটিজম ইজ পলিসি অফ প্লেইং সেফ, ঠিক আছে, বলছে রক্ষণশীলতার প্রথাটা কি নিরাপদে খেলার নীতি, ঠিক আছে, এটাও ঠিক, দুটো স্টেটমেন্টই ঠিক, ঠিক আছে। তো আমাদের পড়ে দেখলাম স্টেটমেন্ট এ আর স্টেটমেন্ট বি দুটো স্টেটমেন্টই ঠিক লেগেছে, ঠিক আছে। তো তাহলে এটা কোনটা অ্যান্সার হবে বুঝেছিস? ঠিকটা হবে। 23 নম্বর কি বলে দেখ, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ব্রিং ইউনিফর্মিটি ইন অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস। লাইনের মানে কি বলছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মানে কি, হিসাব নিকাশের মান, বলছে কি হিসাব নিকাশ মানগুলি, হিসাব নিকাশ নীতি, যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মানে হিসাব নিকাশ মান, ঠিক আছে, আর অ্যাকাউন্টিং প্রিন্সিপাল মানে হিসাব নিকাশ নীতি, ঠিক আছে, আর প্র্যাকটিস মানে পদ্ধতি, মানে কি বলছে হিসাব নিকাশ মানগুলি হিসাব নিকাশ নীতি ও পদ্ধতিতে, ঠিক আছে, একরূপতা বা অভিন্নতা নিয়ে আসে, ঠিক আছে। এই যে ইউনিফর্মিটি, অভিন্ন, অভিন্ন মানে কি আলাদা না, হ্যাঁ একতা, তার মানে কি বলছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি নিয়ে আসে, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অ্যাকাউন্টিং প্র্যাকটিসের মধ্যে ইউনিফর্মিটি নিয়ে আসে। আমরা যখন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড চার বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম এই পয়েন্টটা ছিল, ইউনিফর্মিটি বলে একটা পয়েন্ট ছিল। ইউনিফর্মিটি মানে কি বলতে পারিস, এই যে বললাম অভিন্নতা, ভিন্ন মানে কি ডিফারেন্ট, ডিফারেন্ট না, সেম, সেম থাকবে। তাহলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি করে, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল আর অ্যাকাউন্টিং প্র্যাকটিসের মধ্যে ইউনিফর্মিটি নিয়ে আসে, এটা একদম কারেক্ট, এটা একদম কারেক্ট। পরেরটা কি বলছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর রেকমেন্ডারি বাট নট ম্যান্ডেটরি, বলছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সুপারিশ করে, রেকমেন্ড করে, বাট এটা ম্যান্ডেটরি নয়, না অ্যাকাউন্টিং ম্যান্ডেটরি, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনে অ্যাকাউন্টস করা ম্যান্ডেটরি। তার মানে কি হবে, প্রথমটা ঠিক পরেরটা ভুল, স্টেটমেন্ট এ ঠিক স্টেটমেন্ট বি ভুল। এবার 24 আর 25টা কি দিয়েছে বলতো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলছে দ্য ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার ইজ কনসিডার্ড, মানে ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার ইজ কনসিডার্ড, ঠিক আছে, বিকজ অফ এক্সিস্টেন্স অফ ড্যাশ কনসেপ্ট, মানে এখানে একটা কনসেপ্ট আছে, হোয়ার অ্যাজ ড্যাশ কনসেপ্ট হেল্ড দ্য অ্যাকাউন্টেন্ট টু আইডেন্টিফাই রেভিনিউ এক্সপেন্ডিচার এন্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কারেক্ট অ্যান্সার হবে কি বলতো, বলতে পারবি? এর বাংলাটাকে বলে দেবো, এর বাংলাটা বলছে যে ড্যাশ ধারণা প্রচলিত আছে বলে, একটা ধারণা প্রচলিত, কোন ধারণা, এখানে তো অপশন গুলো দিয়েছি, বলছে একটা ধারণা প্রচলিত আছে বলে, কোন ধারণা, মুনাফা জাতীয় ব্যয় ও মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য বিবেচনা করা হয়। এই মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য করা হয় কোন কনসেপ্টের জন্য, গোয়িং কনসার্ন কনসেপ্টের জন্য, গোয়িং কনসার্ন কনসেপ্টের চলমান প্রতিষ্ঠানের ধারণা, এই চলমান প্রতিষ্ঠানের ধারণার জন্যই, ঠিক আছে, চলমান প্রতিষ্ঠানের ধারণার জন্যই ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে আমরা পার্থক্য করতে পারি, ঠিক আছে। তারপর কি বলেছে, যেখানে ড্যাশ ধারণা হিসাব নিকাশকারীদের মুনাফা জাতীয় মূলধন জাতীয় ব্যয় শনাক্ত করতে সাহায্য করে, এটা কি হবে অ্যাকাউন্টিং পিরিয়ড, ঠিক আছে, অ্যাকাউন্টিং পিরিয়ড মানে হিসাবকাল, হিসাবকালের ধারণা। 25 এটা সোজা, একদম সোজা দিয়েছে, আগেরটা একটু করতে হতো, এটা সোজা দিয়েছে। ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার্ড আন্ডার ক্যাশ বেসিস, ঠিক আছে, শো হায়ার ইনকাম ইফ দেয়ার ইজ ড্যাশ এন্ড ড্যাশ, কি বলতে চাইছে, ইনকাম স্টেটমেন্ট যখন আমরা তৈরি করি, কন্ডিশন ইনকাম স্টেটমেন্ট আমরা যখন তৈরি করি, আমরা একটা চ্যাপ্টার শিখেছিলাম মানে ক্যাশ বেসিস, অ্যাক্রুয়াল বেসিস, হাইব্রিড বেসিস মানে মিক্সড বেসিস যেটাকে বলে, ওইটা ওখান থেকে কোশ্চেনটা দিয়েছে, বলছে ইনকাম স্টেটমেন্ট যখন আমরা তৈরি করি আন্ডার ক্যাশ বেসিস সো হায়ার ইনকাম, কখন হায়ার ইনকাম হবে, যদি যদি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আর ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স থাকে। লাইনের মানে যতবার বুঝতে আসলে ততবার বোঝাবো, ওখানে লাইনটার মানে বুঝবে। আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করি কোন বেসে, ক্যাশ বেসে, যখন আমরা ক্যাশ বেসে করব, ক্যাশ বেসিস মানে বলতে পারছিস সমস্ত ক্যাশে রেকর্ড করা, সমস্ত ক্যাশে। এবার ধর সাপোজ ধর আমি এটা 2024 সালে, সাপোজ ধর 2024 সালে আমি ইনকাম স্টেটমেন্ট করছি ক্যাশ বেসে, এবার ধর 2025 সালে টাকা পেয়ে গেছে, তাহলে আমার ইনকাম বেড়ে যাবে না কমে যাবে? আমি 2024 সালে ইনকাম স্টেটমেন্ট করছি, এবার দেখা গেল ক্যাশ বেসিস মানে সমস্ত ক্যাশের আইডেন্টি নিলাম, দেখা গেল 2025 সালে কিছু ইনকাম পেয়ে গেছে, টাকা পেয়ে গেছে, সেটা নেবো, তাহলে নিলে আমার কি হবে, ইনকামটা ব্যস্ত হয়ে যাবে, তাহলে এটা তো হতেই পারে। আর একটা কি বলতো, খরচা, কন্ডিশন খরচা, এবছর যে খরচাটা করবো সেটা তো মাইনাস হয়ে যাবে, কিন্তু দেখা গেল এবছরে ধর আমার 1 লাখ টাকা খরচা করতে হবে, আমি 30,000 টাকা খরচা করিনি তো, 70,000 টাকা খরচা করিনি, তাহলে খরচা করিনি, তাহলে ইনকামটা বেড়ে গেল না কমে গেল?
বেড়ে গেল, তাহলে কোন অ্যান্সারটা হতে পারে? বুঝতে পারছি ব্যাপারটা? এই প্রথম অপশনটা হতে পারে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আর ইনকাম ডিসিপ্লিন অ্যাডভান্স। বুঝতে পারলি? তুই যত খরচা কম করবি তত ইনকাম বাড়বে। আবার তুই যত অ্যাডভান্স পাবি তোর ইনকাম বাড়বে। তুই ইনকাম কখন বাড়তে পারে? ক্যাশ বেসে ইনকাম কখন বাড়তে পারে? এই দুটো পয়েন্টে ইনকাম বাড়তে পারে, আলাদাভাবে বাড়তে পারে না। এখন তুই বলতে পারিস স্যার প্রিপেড, সেকেন্ড পয়েন্টটা বোঝান না, প্রিপেড এক্সপেন্সেস। প্রিপেড এক্সপেন্স মানে কি? তুই আগে পেমেন্ট করে দিলে খরচা কমে গেল, মানে তোর ইনকাম তো কমে গেল। তারপর অ্যাক্রুড ইনকাম বলেছে, অ্যাক্রুড ইনকাম হলে কি হবে? টাকাটা পাশে নিয়ে মানে কারেক্ট অ্যান্সার কিন্তু তুই বুঝতে পারছিস, এর পয়েন্টটা কারেক্ট অ্যান্সার, বেশি মানে এরটাই কারেক্ট, বেশি কারেক্ট, এখানে একটাই কারেক্ট আছে। 26-এরটা শূন্যস্থান পূরণ দুটো ছিল বলে দিলাম। 26 থেকে 30 কি বলেছে? এই যে এই কোশ্চেন গুলোই একটু তোদের কাছে একটু টাফ হয়ে যায়, এই 26 এই কোশ্চেন গুলো একটু টাফ হবে, আর কোনো টাফ নেই। পুরো 40-এর মধ্যে আমি বলে দিলাম 40টার মধ্যে 36 সোজা থাকে। এই চারটে কোশ্চেন টাফ, মানে এটা একটু বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? ও তোকে দ্বারা কি এই যে অ্যাসারশন আর রিজনিং মানে কি? তুই এখানে তুই কি করতে এসছিস, কেন করতে এসছিস? তুই স্যার ডেকেছে বলে করতে এসছিস, এটা কি অরিজিনাল রিজন হতে পারে? স্যার ডেকেছে বলে করতে এসছে, নাকি আমার পরীক্ষায় ভালো নাম্বার তুলতে হবে, ভালো করে শিখতে হবে তার জন্য করতে এসছে? ব্যাপারটা তো বুঝতে হবে। অ্যাসারশন আর রিজনের অরিজিনাল যুক্তিটা কি? হ্যাঁ তুই করতে এসে আমি ডেকেছি, কিন্তু অরিজিনাল লজিক কি এটা? লজিক তো এটা নয়, তাহলে তোকে অরিজিনাল লজিক খুঁজে বার করতে হবে। 26-এরটা কি বলেছে দেখ, বলছে অ্যাসারশন কি বলেছে? ওরা একটা স্টেটমেন্ট বলেছে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। দেখ, আমরা যখন অ্যাকাউন্টিং ইকুয়েশন শিখেছিলাম সেখানে কি বলেছিলাম? অ্যাসেট বের করার নিয়মটা কি? লাইবিলিটি আর ক্যাপিটাল যোগ করলে অ্যাসেট হয়, একদম ঠিক। এখানে এটা তো দেখ, ওরা স্টেটমেন্ট দিক রিজন দিক দুটোই ঠিক লিখে দেবে, ভুল লিখবে না, কিন্তু অরিজিনাল লজিক কি এটা হতে পারে এটা দেখতে হবে। আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফর্মুলা বললাম, যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের অরিজিনাল লজিকটা কি, ঠিক আছে? এইগুলো তোকে বলে দিচ্ছি। রিজনটা কি বলে দেখেন, রিজন দ্য মেন এলিমেন্ট অফ অ্যান অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমার কথা বুঝতে পারলি? ওরা কি বলেছে, ওরা স্টেটমেন্ট কি বলেছে? ওরা বলেছে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, লাইবিলিটির সাথে ক্যাপিটাল যোগ করলে কি অ্যাসেট হয়, একদম ঠিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। এবার ওর রিজন দিয়েছে মেন এলিমেন্টস অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনের মেন এলিমেন্ট কি? অ্যাকাউন্টিং ইকুয়েশনের মেন এলিমেন্ট কি থাকে? অ্যাসেট থাকে, লাইবিলিটি থাকে, ক্যাপিটাল থাকে। তার মানে এই অ্যাসারশন থেকে যে রিজনটা আসছে এটাই তো লাগছে কাজ, আর তো কিছু লাগছে না। তার মানে এখানে কারেক্ট অ্যান্সার কি হতে পারে? যে বলতে পারি স্যার অ্যাসারশন আর রিজন দুটোই তো সঠিক, এখানে তো কোনো ভুল নেই, কিন্তু বলছে রিজনটা হচ্ছে, এখানে যে রিজনটা দিই যেটা তো কারেক্ট এক্সপ্লেনেশন অ্যাসারশনের। তোকে যদি বলে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, তাহলে তুই কি বলতে পারি? যে না, অ্যাকাউন্টিং ইকুয়েশন মেনে নেবে, এখান থেকে দেখে কিন্তু পাচ্ছে। তখন এখানে কোন অ্যান্সারটা হতে পারে? 26-এরটা এ। 27-এরটা বলছে পারচেস অফ ফিক্স অ্যাসেট, তুই একটা ফিক্স অ্যাসেট কিনলি ক্যাশে, এফেক্ট অনলি ওয়ান সাইড অফ এন। এটা কিন্তু পুরোটাই আমি দেখে বুঝতে পারছি মানে অ্যাকাউন্টিং ইকুয়েশনের কোশ্চেন দিচ্ছে। 26-27 অ্যাকাউন্টিং ইকুয়েশন শিখিয়েছিলাম, দেখ আমি ছোট্ট করে এখানে লিখছি। কি লিখতাম আমরা বল? অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। বলেছে তুই একটা ফিক্স অ্যাসেট কিনেছিস, তা ফিক্স অ্যাসেট কিনলে কি হচ্ছে? অ্যাসেট বাড়ে, অ্যাসেট বাড়ছে, আমি এরকম লিখলাম অ্যাসেট বাড়ছে। কিসে কিনি? ক্যাশে কিনেছিস, তাহলে অ্যাসেট বাড়লো, আবার কি করলো? ক্যাশ কমলো না? তাই তো বলেছে। লাইনের মানে বুঝতে পেরেছিস? তুই একটা অ্যাসেট কিনলি মানে অ্যাসেট বাড়লো, আর অ্যাসেট কিনলে কি ক্যাশ টাকা দেয়, তাহলে ক্যাশ কমলো, তাহলে ক্যাশও তো অ্যাসেট, অ্যাসেট বাড়লো আবার অ্যাসেট কমলো। তো ওরা বলেছে যে, ওরা বলতে চেয়েছে যে এটাই বলেছে। তো বলছে এটা বলছে অনলি ওয়ান সাইড অফ অ্যান ইকুয়েশন, ইকুয়েশনের একটা সাইডই তো হয়েছে, ঠিক আছে? রিজন কি বলছে? বলছে ফিক্সড অ্যাসেট ইনক্রিজ আর ক্যাশ ব্যালেন্স ডিক্রিজ ডিউ টু পারচেস অফ ফিক্সড অ্যাসেট। ঠিক তো পুরো এটাই তো হচ্ছে, এটাই তো তুই দেখলি যে অ্যাসেট বাড়লো আবার অ্যাসেট কমলো। তাহলে এটা কত নম্বর বল? 28 না 28-এর কোশ্চেন না, এটা 27-এর কোশ্চেন। 27-এর কোশ্চেন, তাহলে কারেক্ট অ্যান্সার কি হতে পারে? স্যার অ্যাসারশন আর রিজন দুটোই তো সঠিক, কিন্তু এই অ্যাসারশনের সঠিক যুক্তি তো এটাই, যুক্তি তো এটাও ঠিক আছে। 28-এরটা বলছে অ্যাসারশন দ্য ট্রানজাকশন হুইচ ডু নট গেট প্লেস ইন এনি
অফ আদার সাবসিডি বুক আর রেকর্ডেড জার্নাল প্রপার। লাইনটার মানে বলে দিচ্ছি, অনেক কিছু ট্রানজাকশন আছে। আমরা যখন ডে বুক শিখেছিলাম, ডে বুক পড়েছিলাম তো, পারচেজ ডে বুক, ক্যাশ বুক পড়েছিলাম, পারচেজ ডে বুক, সেল ডে বুক, ঠিক আছে তো, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, বিল রিটার্ন, বিল পেমেন্ট, এই সমস্ত বইয়ের একটা জায়গা আছে। এই সমস্ত বইতে কি কি এন্ট্রি হবে তার একটা জায়গা আছে। কিন্তু এমন কিছু এন্ট্রি আছে যার কোনো জায়গা নেই। মনে পড়ে বলেছিলাম এমন কিছু এন্ট্রি আছে, যেমন ধর আমি কোনো একটা অ্যাসেট কিনলাম ধারে, এর কোনো জায়গা নেই। প্যান্টের জায়গা নেই, ডেপ্রিসিয়েশন জায়গা নেই, যার কোনো জায়গা নেই তার কোথায় জায়গা আছে? জার্নাল প্রপার বলেছিলাম। এখানে দ্য ট্রানজাকশন হুইচ ডু নট গেট প্লেস এনি ওয়ান অফ দ্য আদার সাবসিডি বুক আদার রেকর্ডেড, ঠিক আছে, রেকর্ডেড ইন জার্নাল প্রপার। ঠিক আছে, যার কোনো জায়গা নেই সে চলে যায় কোথায় বল? জার্নাল প্রপারে চলে যায়। তার যুক্তি তো ঠিকই আছে, রিজনিংটা দেখি তো। রিজন বলছে জার্নাল প্রপার রেকর্ডস অনলি দোজ ট্রানজাকশন হুইচ টুক প্লেস অকেশনালি। বলছে কত নম্বরটা বল? 58, তাই তো? বলছে জার্নাল প্রপার যে রেকর্ড করি না আমরা, জার্নাল প্রপার গুলো রেকর্ড করি বইতে অনলি সেই সময় আমি রেকর্ড করি যেগুলো হুইচ টুক প্লেস অকেশনালি। অকেশনালি বলতে পারছিস তো? ধর একটা কোম্পানি মেশিন কিনছে ধারে, তুই রোজ মেশিন কেনে, তো অকেশনালি তো কেনে। ব্যাড ডেট রোজ হয়, বছরে একবার হয়। তারপর টেম্পারেচার রোজ হয়, বছরে একবার হয়, লিস্ট এক একবার হয়। তাহলে এগুলো তো অকেশনালি হয়। তাহলে দুটো, মানে দুটো স্টেটমেন্ট সঠিক লাগছে। কিন্তু কিন্তু ব্যাপারটা একটু বুঝতে হবে। এখানে বলেছে যে ট্রানজাকশনটা দিয়েছে, এখানে যে এখানে বলছে জার্নাল প্রপারে আমরা কোনগুলো রেকর্ড করি, যার কোনো জায়গা নেই সেটা চলে যায় জার্নাল প্রপার। কিন্তু এই যে যুক্তি, এই যুক্তির সঙ্গে এই যুক্তি কোনো ম্যাচ খাচ্ছে না। বুঝতে পারলে কি বললাম? আমরা তো অনেক কিছু জিনিসপত্র কিনি, যে সমস্ত জিনিসের একটা রেকর্ড করার জায়গা আছে সেটা চলে যাবে কি সাবসিডিয়ারি বুক, যার কোনো জায়গা নেই সে চলে যায় জার্নাল প্রপারে। এবার বলেছে জার্নাল প্রপারে রেকর্ড করা হয় যে সমস্ত কাজ অকেশনালি হয়। ঠিক আছে, মানে এর সঙ্গে যুক্তিটা খুব ম্যাচ খাচ্ছে না, যুক্তিটা ম্যাচ খাচ্ছে না, ঠিক আছে তো? রিজনটা ঠিক আছে কিন্তু, মানে রিজনের স্টেটমেন্টটা ঠিক আছে, কিন্তু এর সঙ্গে অরিজিনাল যুক্তিটা খাপ খাচ্ছে না। তাই আমি বলতে পারি এখানে অ্যাসারশন আর রিজনটা ট্রু, কিন্তু বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন, এর কারেক্ট এক্সপ্লেনেশন নয়। ঠিক আছে, তাহলে এটা কোনটা হবে বল? 28টা বি হবে। 29 কত অব্দি আছে? 26 থেকে 30 না? 29। 29 কি বলেছে? অ্যাকাউন্টিং ফেসিলিটিস কম্পারেটিভ স্টাডি। অ্যাকাউন্ট কি করে? কম্পারেটিভ স্টাডি করে, মানে তুলনামূলক অধ্যয়ন করে। ঠিক আছে, অ্যাকাউন্টিং তুলনামূলক কি করে? আর বলছে রিজন বলছে সিস্টেমেটিক অ্যাকাউন্টিং রেকর্ড এনেবল দ্য বিজনেসম্যান কম্পেয়ার কারেন্ট ইয়ার ফিনান্সিয়াল রেজাল্ট। এখানে বলেছে হিসাব নিকাশ তুলনামূলক সমীক্ষায় সাহায্য করে, যে প্রথমটা বললাম হিসাব নিকাশ তো অ্যাকাউন্টস কি করে? তুলনামূলক সমীক্ষায় সাহায্য করে, ঠিক আছে। তারপর বলছে সুশৃঙ্খল হিসাব নিকাশ, মানে সিস্টেমেটিক অ্যাকাউন্টিং, মানে সুশৃঙ্খল হিসাব নিকাশ কি করে? নথি কারবারিকে, ঠিক আছে তো, সুশৃঙ্খল হিসাব নিকাশ কারবারিকে কি করে? বর্তমান বছরের আর্থিক ফলাফল তুলনা করতে সক্ষম করে দেবে। তো ঠিক আছে, এখানে দুটো স্টেটমেন্টে ঠিক আছে, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রথম যে স্টেটমেন্টটা আছে তার অরিজিনাল লজিক এটা কেন? লজিক তুই একটু জিনিসটা বোঝার চেষ্টা কর। অ্যাকাউন্টিং ফেসিলিটিস, ঠিক আছে, কম্পারেটিভ স্টাডি, অ্যাকাউন্টিং কি করে? কম্পারেটিভ স্টাডি করে। ঠিক আছে, এর যুক্তিটা কি বলছে? যে সিস্টেমেটিক অ্যাকাউন্টিং কি করে? বিজনেসম্যানকে এই যে কারেন্ট ইয়ারের ফিনান্সিয়াল রেজাল্টটাকে তুলনা করতে সাহায্য করে। এটা ঠিক আছে, তাহলে এর কারেক্ট অ্যান্সার এ হবে। লাস্ট 30-এরটা কি বলেছে? অ্যাকাউন্টিং ইনফরমেশন মাস্ট বি ফ্যাকচুয়াল এন্ড ভেরিফিয়েবল, ঠিক আছে তো। আর বলছে অ্যাকাউন্টিং ইনফরমেশন মাস্ট বি রেলিভেন্ট ডিসিশন মেকিং। এর বাংলাটা আমি বলে দিচ্ছি। বলছে হিসাব নিকাশ তথ্য অবশ্যই প্রকৃত ও যাচাইযোগ্য হওয়া উচিত। হিসাব নিকাশে যে তথ্যগুলো আছে না, অ্যাকাউন্টিং ইনফরমেশন ফ্যাকচুয়াল অ্যান্ড ভেরিফিয়েবল, মানে
হিসাব নিকাশ তত্ত্বগুলো প্রকৃত এবং যাচাইযোগ্য। ফ্যাকচুয়াল মানে ফ্যাকচুয়াল বা অ্যাকচুয়াল যাই বল, ফ্যাকচুয়াল মানে প্রকৃত হওয়া উচিত, মানে অ্যাকাউন্টিং ইনফরমেশন প্রকৃত হওয়া উচিত, ভেরিফিকেশন থেকে তো ভেরিফিয়েবল এসছে, মানে যাচাইযোগ্য হওয়া উচিত, ঠিক। এবার হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন মাস্ট বি রিলেভেন্ট ইন ডিসিশন মেকিং, মানে অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো অবশ্যই সিদ্ধান্ত গ্রহণে প্রাসঙ্গিক হওয়া উচিত, ঠিক আছে তো? তাহলে এর অ্যান্সারটা কি হতে পারে? 30-এরটা বলছে অ্যাকাউন্টিং ইনফরমেশন মাস্ট বি ফ্যাকচুয়াল এন্ড ভেরিফিয়েবল, মানে প্রকৃত এবং যাচাইযোগ্য হওয়া উচিত। এর যুক্তিটা কি, কেন প্রকৃত এবং যাচাইযোগ্য হওয়া উচিত, কেন কেন প্রকৃত যাচাইযোগ্য হওয়া উচিত? বলছে অ্যাকাউন্টিং ইনফরমেশন মাস্ট প্রাসঙ্গিক, কারণ ডিসিশন মেকিং অ্যাকাউন্টিং খুব একটা সেরকম কোনো রোল প্লে করে না। এবার 31 থেকে 35, এটা একটা খুব ভালো কোশ্চেন, কেস স্টাডি মানে একটা অঙ্ক তুলে দিয়েছে, বুঝছো? একটা জিএসটি वाला অঙ্ক দিয়েছে, জিএসটি वाला অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখ কি বলছে, মিস্টার তপন কুমার ঘোষ আর ট্রেডার অফ আন্দুল, ও আন্দুলের এক বিজনেস করে ট্রেডার। আন্দুল কোথায়? হাওড়াতে। দ্য গুডস হুইচ হি ডিড সাবজেক্ট টু, তার মানে ও বিজনেস করছে হাওড়া, এবং ও যে গুডসটা ডিল করছে সিজিএসটি এসজিএসটি, তার মানে একটু বুঝতে পারলাম সমস্ত গুডস বিক্রি করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে, এই জন্য সিজিএসটি এসজিএসটি করছে 99 করে। দ্য ট্রানজাকশন ফর দ্য ফার্স্ট উইক অফ জানুয়ারি 2025, ঠিক আছে? কি বলেছে এক একটা করে এন্ট্রি করবো, হ্যাঁ। এ তো কোশ্চেন কটা দিয়েছে বল, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা এন্ট্রি দিই। প্রথম পয়েন্ট বলেছে, আমি পুরো পড়লাম না, জাস্ট কোশ্চেনে চলে আসলাম। বলছে জার্নাল লিখতে বলি, কার জার্নাল? গুডস পারচেস ফ্রম মিস্টার সমীর। তাহলে এমনি তুই ভাব, অত করতে হবে না, সমীরের থেকে গুডস কিনে জার্নাল কি হবে? গুডস কিনলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট না ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু সমীর, এটা হবে অরিজিনাল জার্নাল। কোনো ডাউট আছে? এবার এখানে দেখ অপশন কোথায় দিয়েছে, কোন অপশনটা হতে পারে? দেখ স্যার এই অপশন দিয়ে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, আগে রাইট মাইন্ড নাকি শোন না, অ্যামাউন্ট বলে নিতে হবে। পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট টু সমীর অ্যাকাউন্ট। তাহলে এর পয়েন্টটা ঠিক আছে, বির পয়েন্টটা ঠিক নেই, বি তো হবে না, আবার ডিউ হবে না, তাহলে এ আর সির মধ্যেই অ্যান্সার হবে। এবার এ আর সির মধ্যে অ্যান্সার হবে, তাহলে তুই দেখ কত টাকার গুডস কিনেছে বল, কত টাকার গুডস কিনেছে খোঁজ। স্যার গুডস কিনেছে, দেখ এখানে কোথায় বলেছে ভালো করে দেখ, 1 নম্বর পয়েন্টটা পড়। বলছে মিস্টার তপন কুমার গুডস কিনেছে সমীরের থেকে, ঠিক আছে, সমীর ওয়েস্ট বেঙ্গলে, 30,000 টাকা, লিস্ট প্রাইস 30,000 টাকা, 10 ডিসকাউন্ট 33.1 বুঝতে পারছিস? কোনো আস্তে ধীরে সুস্থে করবি, ধীরে সুস্থে করবো। আমি 30,000 টাকা দিয়ে গুডস কিনেছি, কিন্তু আমাকে 10 ডিসকাউন্ট দিচ্ছে কত? 1/3। 30,000 1/3 করলে কত হয়? 10,000 টাকা। মনে পড়ে 10 ডিসকাউন্টের গল্পগুলো? 10 ডিসকাউন্ট কিন্তু হিসাবে আসে না, মাইনাস করেই হয়। 30,000 থেকে 10,000 মাইনাস করলে কত হবে? 20,000 টাকা। 20,000 টাকা, তাহলে বুঝতে পারলি পারচেস অ্যাকাউন্ট ডেবিট কত হবে? 20,000 টাকা। স্যার বুঝতে পেরেছে, দেখ পারচেস অ্যাকাউন্ট ডেবিট 20,000 টাকা, দেখ দুটোতেই 20,000 টাকা আছে, তারপর আর একটু করতে হবে। এবার 20,000 টাকার উপর কত পার্সেন্ট জিএসটি? 9%। 20,000 9% করলে কত হবে? 1,800 টাকা। তাহলে দেখ দুটোতেই 1,800 আছে, প্রথমটা 2700 আছে না স্যার, দ্বিতীয়টা স্যার করতেই হলো না। টেকনিক বুঝেছিস তো, জাস্ট টেকনিক্যালি করতে হবে তোকে। 32 কি বলে দেখ, আমি আর পড়লামও না। জার্নাল এন্ট্রি ফর গুডস সোল্ড টু বেণুগোপাল, বেণুগোপালকে গুডস বিক্রি করেছে। এবার দেখে নি বেণুগোপাল কোথায় আছে, বেণুগোপাল কোথায় আছে জাস্ট একটু দেখে নি। বেণুগোপাল 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 কেরালা, তার মানে এখানে কি আছে? আইজিএসটি, আর কিছু আছে না, আইজিএসটি। তাহলে তুই অ্যান্সারটা বুঝতে পারছিস কি হবে? আইজিএসটি। আমি কাকে গুড বিক্রি করেছি বল? আমি বেণুগোপালকে গুড বিক্রি করেছি, তাহলে যাকে গুড বিক্রি করে তাহলে কি তাকে ডেবিট করতে হবে, বেণুগোপাল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, টু সেল টু আউটপুট আইজিএসটি। তাহলে দেখ এখানে কোন পয়েন্টটা আছে? স্যার 1 নম্বরটা আছে, এটা হতে পারে, আর কোনটা আছে বল? আর আছে লাস্টেরটা, এই দুটোর মধ্যেই হবে, এই দুটোর মধ্যেই হবে, একটা হবে না। লিডটা হ্যাঁ ব্যাংক, আমি বলে দিচ্ছি ব্যাপারটা। এবার তার এখানে তো কোশ্চেনে কোথাও বলেনি ক্যাশে বিক্রি করে যেন ধারে বিক্রি করেছে, দেখি না আমরা কোশ্চেনটা পড়তে হবে, এই জন্য আরো একটু পড়তে হবে কোশ্চেনটা। 2 নম্বর বলেছে, দেখ এই দেখ না ভালো করে, আমরা তো কোশ্চেনই পড়িনি মনোযোগ সহকারে। আমরা বেণুগোপালকে গুডস বিক্রি করেছি, ঠিক আছে তো, দেখ ক্যাশে নিচে বলেছে ক্যাশে বিক্রি করে, দেখেছিস?
আমি বলছি দাঁড়া, শোন না, আমি বলছি, শোন। জানুয়ারি 2 পড়েছিস? কি বলেছে ওখানে লাস্টে? যে গুডসটা বিক্রি করেছি ক্যাশ অ্যান্ড রিসিভ বাই চেক। তার মানে কি, এটাকে ক্যাশ ট্রানজাকশন ছিল তো। তার মানে প্রথম এন্ট্রি তো হলো না, আমার দেখা কোশ্চেনই হলো না, আমাকে আর ভ্যালু দেখতে হলো না। বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? তুই এটা বোঝার চেষ্টা কর, তোর 32-এর এরটা কি অ্যান্সার আসছে না স্যার ক্যাশে বিক্রি করেছি, তাহলে তো এটা হবে না। তাহলে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার কোনটা হতে পারে? কারেক্ট অ্যান্সার হতে পারে, দেখ আমি তোকে বলছি, শোন, পি আর ডির মধ্যে হতে পারে, পি আর ডির মধ্যে হতে পারে, তাই তো? কি রে, পি আর ডির মধ্যে হতে পারে। এবার দেখি আর একটু পড়ি না ভালো করে, আমি তোকে জাস্ট জিনিসগুলো ধরে ধরে বোঝাচ্ছি। ওরা 2 তারিখে কি বলেছে? 2 তারিখে বলেছে যে আমি গুডসটা বিক্রি করেছি ক্যাশে, ঠিক আছে, ফর ক্যাশে অ্যান্ড রিসিভ বাই চেক, চেক রিসিভ করেছি, তার মানে ব্যাংক হবে। চেক রিসিভ করেছি মানে ব্যাংক হবে। তাহলে দেখ টাকাটা করতে হবে 32-এরটা, ওই স্যার লাস্টেরটা হবে। বুঝতে পারলি ব্যাপারটা নাকি বুঝিস নি? আরো পর বলছি। তাহলে দেখ, তুই দেখ অ্যামাউন্টটা দেখ, বি আর ডির অ্যামাউন্ট কিন্তু সেম, শুধু ক্যাশ আর ব্যাংকে চেঞ্জ। কেন ব্যাংক হলো? ওখানে চেক বলে দিয়েছিল, চেক না হলে ক্যাশ, ওই বির পয়েন্টটাই লাগছিল ঠিক। 33, দ্য জার্নাল এন্ট্রি অফ গুডস রিটার্ন টু মিস্টার সমীর। সমীরকে গুডস রিটার্ন, সমীর কে ছিল? সমীরকে গুডস কিনেছিলাম, তো সমীরকে রিটার্ন করলাম, তাহলে জার্নাল কি হবে? স্যার পার্চেস রিটার্নটা কে হবে, হ্যাঁ কি না? ডেবিট কি হবে? সমীর। সমীর অ্যাকাউন্ট ডেবিট। কি বললাম বল, জার্নাল বল কি বললাম? সমীর অ্যাকাউন্ট ডেবিট, পারচেস রিটার্ন। এবার ওই জিএসটি গুলোকেও রিটার্ন করতে হবে। আগে জিএসটি কি করেছিল? পারচেস করার সময় ডেবিট করেছিল, এই টু ইনপুট সি জিএসটি টু ইনপুট আস আই জি, সরি এস দিয়েছিল। তাহলে দেখ এখানে কোথায় আছে? স্যার সমীর অ্যাকাউন্ট ডেবিট বললেন, টু পারচেস রিটার্ন, টু আউটপুট সি জিএসটি, সরি এটা তো হবে না, এর অপশন তো হবে না, আউটপুট বলে দিয়েছে, হবে না। বির অপশন, সমীর অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন আউটওয়ার্ড টু ইনপুট সি জিএসটি, এটা হতে পারে, বিটটা হতে পারে। সিটটা, স্যার সিটটা হবে না, আইজিএসটি দিয়েছে। দেখে নিচ্ছি আমি, হয়তো টাইপিং মিস্টেক হতে পারে, টাইপিং মিস্টেক হতে পারে, টাইপিং মিস্টেক হতে পারে। কোশ্চেন আমার বললি, আমি বলে দিচ্ছি কোশ্চেন। 1 মিনিট। এটা কত নম্বর কোশ্চেনটা বললি? কোশ্চেন নাম্বারটা পর। এসডিএসটি হবে, বুঝছো? এটা একটু লেখাটা একটু, টাইপিং যে টাইপিং করেছে একটু ভুল করে দেখি, এসডিএসটি, ঠিক আছে? তাহলে বোঝা গেল কি বললাম? তাহলে বিটটা ঠিক হতে পারে, সিটটা তো কোনো মতেই ঠিক হবে না। ডিটটা, রিড দেখি আমি পুরো কোশ্চেন করতে হচ্ছে, পুরো কোশ্চেন করছি না, দেখ আমি উপরে কেস স্টাডি পুরোটা পড়লাম, জাস্ট অল্প একটু পড়েই বোঝা গেল। রিটার্ন ইনওয়ার্ড, স্যার এটা তো হবেই না, রিটার্ন ইনওয়ার্ড সেলস রিটার্ন হবে, আমি পারচেজ রিটার্ন হয়েছে, তাহলে কোন অ্যান্সারটা কারেক্ট হবে? পুরো পড়তেই হলো না তো। 34টা, জার্নাল এন্ট্রি ফর ডিস্ট্রিবিউশন অফ গুডস অ্যাজ চ্যারিটি। আগে তুই পড়, চ্যারিটি করতাম না আমরা, চ্যারিটি, চ্যারিটি করলে এমনি জিএসটি বাদে চ্যারিটি করে জার্নাল কি হয়? চ্যারিটি করা মানে পর উপকার করা, পরের উপকার করা, তাহলে এটা হচ্ছে চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ, এটা অরিজিনাল জার্নাল। চ্যারিটি টু পারচেজ, কি বললাম? চ্যারিটি টু পারচেজ, জিএসটি আছে, তাহলে জিএসটি বসাতে হবে। তাহলে জিএসটি কি বসাবো? চ্যারিটি টু পারচেজ। এবার শোন, আমরা যখন পারচেজ করতাম তখন জিএসটি ডেবিট করতাম, এখন পারচেস কমাচ্ছি, তাহলে জিএসটি পে। তাহলে কি হবে? জার্নাল চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস টু ইনপুট সিজিএসটি টু ইনপুট এসজিএসটি। তাহলে কোন অ্যান্সারটা হতে পারে? দেখ এখানে, এখানে কোন অপশন আছে? এ হবে না স্যার, এ তো কোনো মতেই হতে পারে না, হতে পারে এ তো হতে পারে না। বি হতে পারে না স্যার, বি হতে পারে না। বি হতে পারতো যদি ওখানে আউটপুটের জায়গায় ইনপুট দিত। সি, স্যার সি হতে পারে, সি হতে পারে। ডি কোথায়? দেখে নিচ্ছি। কত নম্বর পয়েন্টটা বলে না? 34। আর ইনপুট হবে, এটা ইনপুট হবে, তাহলে ঠিক আছে তো, কোন অ্যান্সারটা বুঝে গেছিস এবার? তুই এখানে লক্ষ্য করলি, ধর কোশ্চেন করতে হচ্ছে না,
সেটা একবার দেখলে বুঝতেই হয়ে গেল। বুঝলি কোন অ্যান্সারটা হবে? সিটটা হবে। আমি পারফেক্ট করে পাঠিয়ে দেবো, অ্যান্সার সমেত পাঠিয়ে দেবো, চিন্তা নেই। কারণ স্যার বিয়েটা সেমই আছে, এখানে তাই কাউকে বললেও একটা হয়ে গেছে। না না, সিটটা সব পুরো কোশ্চেনটা একটু ভুল আছে। পঁয়ত্রিশেরটা বলি, দ্য জার্নাল এন্ট্রি অফ গুডস সোল্ড টু মিস্টার চঞ্চল। এটা সব সিম্পল কথা বলছে, চঞ্চলকে তুই গুডস বিক্রি করি, জার্নাল কি হবে? চঞ্চল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, যদি মনে করি ধারে বিক্রি করি, চঞ্চল টু সেলস টু। আচ্ছা চঞ্চলটা খোঁজ, ওখানে চঞ্চলটা কোথায় ছিল? চঞ্চলকে যে গুডস বিক্রি করি, চঞ্চলের লোকটা কোথায় ছিল? এইটা জানুয়ারি 7 কি বলেছে? সোল গুডস 12,000 টাকা টু চঞ্চল না, ঠিক আছে তো, কলকাতা সাবজেক্ট টু ডিসকাউন্ট। তার মানে এখানে ক্যাশের কথা কিছু বলেনি, তার মানে ধরে নিতে পারি ধারে গুডস বিক্রি করেছে। তা জার্নাল কি হতে পারে? জার্নাল কি হতে পারে লিখুন, চঞ্চল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস টু আউটপুট সিজিএসটি টু আউটপুট এসজিএসটি। দেখ কোনো অপশন কি আছে এখানে? চঞ্চল অ্যাকাউন্ট ডেবিট টু, এটা এরটা হবে না, বিটটাকেও আমি বলছি হবে না, ঠিক আছে তো। সিটটা দেখ, চঞ্চল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস টু আউটপুট সিজিএসটি টু আউটপুট এসজিএসটি। তাহলে দেখতে পাচ্ছিস তোর কোশ্চেন পুরো বুঝতে হচ্ছে না ব্যাপারটা। এইভাবে তুই কোশ্চেন পড়েও তুই বুঝতে পারবি, চারটে অপশন দেবে, তোর কাছে মনে হবে কোনটা হতে পারে, এটা তোকে বুঝতে হবে। যে চারটে অপশন, এছাড়া মধ্যে মোটামুটি কোশ্চেন ভালো করে পড়লে তুই তো বুঝতে পারবি কোন দুটো ক্যান্সেল হয়ে যাবে, পড়ে বুঝবি কোন দুটো ক্যান্সেল হয়ে যাবে। এবার 36 থেকে 40, এটা পুরো বিল অফ এক্সচেঞ্জ থেকে দিই, তার মানে কি একটা জিএসটি থেকে অঙ্ক দিলে, একটা বিল অফ এক্সচেঞ্জ থেকে দিল, দুটো চেষ্টা। তা বিল অফ এক্সচেঞ্জ তুই মোটামুটি, আমি কোশ্চেন করবো না, আমি এই যে একটা কোশ্চেন দিই, যে আমি এখন করতে চাইছি না, আমি অপশন মানে কোশ্চেনটা মানে কি বলছে বলতো, ওরা যে কেস স্টাডি লিখে দিই না, কেস স্টাডিটা আমি পড়ছি না, কিন্তু 36 থেকে 40 যে কোশ্চেন গুলো দিই সেগুলো পড়ি, তুই নিজেও বুঝতে পারবি কি আনসার হবে। হোয়াট উইল বি দ্য জার্নাল ইন দ্য বুকস অফ মিস্টার অলোক? অলোকের বইতে এন্ট্রি কি হবে? তাহলে জাস্ট একবার পড়ে নে, অলোক কে ছিল? অলোক কে ছিল? বলছে ফর গুড সোল্ড, বলছে ফর গুড সোল্ড মিস্টার অলোক ড্র আ বিল 24,000 টাকা অন 1 জানুয়ারি 2024 অন মিস্টার সঞ্জয়। মানে আমি বলছি মিস্টার অলোক, ঠিক আছে, 24,000 টাকার গুডস বিক্রি করে সঞ্জয়, ঠিক আছে। আমি আবার বলছি, অলোক গুডস বিক্রি করেছে সঞ্জয়, যেটা টাকা পাবে কি অলোক? অলোক সঞ্জয়ের কাছে টাকা পাবে, তাহলে অলোক তো সঞ্জয়ের কাছে বিল লিখবে, অলোক বিল লিখে সঞ্জয়কে দেবে, সঞ্জয় বিলটা সাইন করে অলোককে দিয়ে দেবে। তাহলে আমাকে কার বইতে জার্নাল করতে হলো? অলোকের বই। অলোকের কাছে কি হলো স্যার? অলোক বিল পেল, বিল পেলো, না না বিল রিসিভেবল হবে, অলোক তো বিল পেলো, অলোকের কাছে বিল রিসিভেবল, তার থেকে সঞ্জয় বিল রিসিভেবল, এটাই তো কারেক্ট অ্যান্টি হওয়া কথা। আর করতে হলো না পুরো ব্যাপারটা, জাস্ট একটু কোশ্চেনটা মাথার মধ্যে ঢুকিয়ে দিল। বিটটা, হোয়াট উইল বি দ্য জার্নাল ইন দ্য বুকস অফ অলোক ফর এন্ডোর্সমেন্ট অফ দ্য বিল। এবার অলোক কাউকে বিলটা দিয়েছে, জাস্ট একবার পড়েন, অলোক কি কাউকে বিলটা দিয়েছে? হি এন্ডোর্স দ্য বিল ঝন্টু, অলোক বিলটা ঝন্টুকে দিয়েছে, তাহলে স্যার অলোক ঝন্টু দিয়েছে, জার্নাল কি হবে? ঝন্টুর কাছে চলে গেছে বিল, তাহলে আমি ঝন্টু অ্যাকাউন্ট কার বইতে এন্ট্রি করতে বলছি না? এখানে দেখ না কোশ্চেনটা পড়লেন, কার বইতে এন্ট্রি করতে বলছে? ইন দ্য বুকস অফ অলোক, তাহলে অলোক ঝন্টুকে দিই, তাহলে আমি ঝন্টু অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল, ঝন্টু টু বিল রিসিভেবল, ঝন্টু টু বিল রিসিভেবল, ঝন্টু টু বিল রিসিভেবল। দেখ তাহলে এখানে বলছে কোনটা হবে? আগে রাইট মারবি না, স্যার ঝন্টু টু বিল রিসিভেবল এরটা আছে, তারপর ঝন্টু টু বিল রিসিভেবল বিলটা আছে, তারপর ঝন্টু টু বিল রিসিভেবল বিএডটা আছে, তিনটে আছে, তিনটে আছে, কিন্তু শোন তিনটে আছে, শুনছিস তো, তিনটে আছে। এবার আর তাহলে কোশ্চেনটা একটু করতে হবে, অলোক ঝন্টুকে কেন দিয়েছে বিলটা? তাহলে ঝন্টু টাকা পাবে, কত টাকা পেতো ঝন্টু বল? স্যার ঝন্টু পেতো 25,200 টাকা, কিন্তু কত টাকার বিল হয়েছে বল? 24,000 টাকা। কেন রে 25,000 টাকা? আমার কাছে পেতো 25,200, আমার কাছে 24,000 টাকার বিল দিয়েছে, তাহলে 1,200 টাকা কি হয়ে গেল? ফুল সেটেলমেন্ট ডিসকাউন্ট রিসিপ্ট। দেখ ডিসকাউন্ট রিসিপ্ট কোথায় আছে? খোঁজ 37 বিএডটা, এবং 1200 টাকা ডিসকাউন্ট রিসিপ্ট, বুঝতে পারলি কোন অ্যান্সারটা হবে? যখনই দেখবি তুই প্রথমবার কোশ্চেন পড়ে দেখবি এই জার্নালটা হতে পারে, কিন্তু একই জার্নাল অনেকগুলো আছে, তখন আরো একটু কোশ্চেন করবে, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখ 37 হয়ে গেল। 38, হোয়াট উইল বি দ্য জার্নাল ইন দ্য বুকস অফ ঝন্টু? ঝন্টুর বইতে কি হবে? আচ্ছা কে কে ছিল, নাম কে কে ছিল বল প্রথমে? অলোক,
অলোক কাকে বিলটা দিয়েছিল? অলোকের সঙ্গে কার সম্পর্ক ছিল? অলোক সঞ্জয়, সঞ্জয় আর অলোক তার, অলোক সঞ্জয় আর ঝন্টু, মানে অলোক বিলটা ঝন্টুকে দিয়েছিল। ঝন্টু কি করেছে বিলটা নিয়ে? ঝন্টু বিলটা ব্যাংকের কাছে বেঁচে দিয়েছে। ঝন্টু বিলটা ব্যাংকের কাছে বেঁচে দিয়েছে, ঠিক আছে? ঝন্টু বিলটা ব্যাংকের কাছে বেঁচে দিয়েছে। তাহলে ঝন্টুর বইতে এন্ট্রি কি হবে? তাই তো বলেছে। ঝন্টুর বইতে এন্ট্রি কি হবে? তাহলে ঝন্টুর বইতে এন্ট্রি কি হতে পারে? আগে জার্নাল বলতে শুনে নে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট ডেবিট, টু বিল রিসিভ, এটা কোনটা আছে? স্যার কেটটা আছে, স্যার বিটটা আছে, স্যার সিটটা আছে, স্যার ডিটটা আছে, সবই তো আছে। না ডিটটা তো হবে না, ডিটটা ক্যান্সেল, ডিটটা ক্যান্সেল। এ বি সির মধ্যেই হতে পারে, ঠিক আছে? বিল কত টাকার বিল ছিল? বল বল বল, কত টাকার বিল পেয়েছিল বল? 24,000 টাকার বিল পেয়েছিল, 24,000 টাকার বিল পেয়েছিল। কত টাকার বিল পেয়েছিল? 24,000 টাকার বিল পেয়েছিল। কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল? স্যার 10% ডিসকাউন্ট ছিল। হ্যাঁ কি না? এবার পর, এবার আর করতে হবে। এই ঝন্টু বিলটা বেঁচেছে কবে? ঝন্টু বিলটা বেঁচেছে কবে? ঝন্টু বিলটা পেয়েছে কবে? ফেব্রুয়ারি মাসের 4 তারিখে বিলটা পেয়েছে। দেখ, ঝন্টু বিলটা পেয়েছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে। আমি কি আরো কিছু কথা বলবো? বল, বিলটা কত তারিখের বিল ছিল? বিলটা কত তারিখের বিল ছিল? এই যে অলোক বিলটা কাকে দিয়েছিল? মানে অলোক সঞ্জয়ের উপর বিল লিখেছিল, সঞ্জয় সাইন করে বিলটা অলোককে দিয়ে দিয়েছিল। অলোক বিলটা পেয়েছিল কবে বল? 1 জানুয়ারি 24-এ পেয়েছিল। ক মাসের বিল ছিল বল? স্যার 3 মাসের বিল, 3 মাসের বিল ছিল। 3 মাসের বিল হলে কত হতে পারে বল? 4, বল 4/4/24, এই তারিখে বিলের টাকা ম্যাচিওর হওয়ার কথা, ঠিক আছে? কিন্তু বিলটা বিক্রি করা হয়ে গেছে কবে? 4 ফেব্রুয়ারি। তাহলে ক মাস আগে বিল বিক্রি করা গেছে? 2 মাস আগে। 2 মাসের ইন্টারেস্ট হবে। জাস্ট এইটুকু দেখে নিতে হবে, 2/12 ব্যাস। তাহলে কি হবে? 24 আর 10% 2400 টাকা। ক্যালকুলেটার দেবে না? দেবে এখানে রাফ করে 2400 2/12। তাহলে এই দেখ, 12 কে 24 দিয়ে কাটলে কত হয়? 2, 200। 200 কে 2 দিয়ে করলে কত? 400 টাকা। তাহলে 400 টাকা হবে কি? 400 টাকা কি হবে তো? ডিসকাউন্টিং অন বিল। এবার বুঝেছিস কোন অ্যান্সারটা হবে? আর বলতে হবে না। বুঝে গেলি তো কি বললাম? এটা হবে 38, এটা সি। বুঝে গেল তো কি বললাম? এগুলো সব করানো তো। 39, হোয়াট উইল বি দ্য জার্নাল ইন দ্য বুকস অফ সঞ্জয়? সঞ্জয়ের বইতে কি হবে বিল অনার্ড হলে? এটা আমাকে বল, আর বলতে হবে না। অলোক সঞ্জয়ের কাছে একটা বিল লিখে, সঞ্জয় একটা বিল লিখে, কত টাকার বিল? 24,000 টাকা। সঞ্জয় বিলটা সাইন করে কাকে দিয়ে দিল? অলোককে দিয়ে। অলোক বিলটা কাকে দিল? ঝন্টুকে দিল। ঝন্টু বিলটা কাকে দিল? ব্যাংকে দিল। লাস্টে সঞ্জয়ের কাছে বিলের টাকা যেতে কে যাও? ব্যাংকে যাবে, ব্যাংক যাবে। তাহলে ব্যাংক গেলে সঞ্চয় বিলের টাকাটা দিয়ে দেবেন। বিলের টাকাটা দিয়ে দিলে কি হবে জানেন তো? বিল পেমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, তাই তো? তাহলে কোন এন্ট্রিটা হবে? বিল পেমেন্ট টু ব্যাংক। কত টাকা দেবে ও? সঞ্জয় কত টাকা দেবে বলতে পারবি? 24,000 টাকাই দেবে। তাহলে কোন অ্যান্সার বুঝে গেছিস? বিল পেমেন্ট টু ব্যাংক হবে 24,000। বুঝতে পেরেছিস এটা? তোর পরীক্ষার জন্য না বিল অফ এক্সচেঞ্জ দেখছিস প্রতিটা পেজেই থাকছে। তো বিল অফ এক্সচেঞ্জ একটা অঙ্ক হাতে ধরে করে যাবি। তাহলে একটা অঙ্ক হাতে ধরে করে যাস, তাহলে তুই মনে পড়ে যাবে। 40, লাস্ট এন্ট্রি। হোয়াট উইল বি দ্য জার্নাল এন্ট্রি ইন দ্য বুকস অফ মিস্টার ঝন্টু? ঝন্টুর বইতে কি জার্নাল হবে? ঝন্টুকে, আচ্ছা লাস্টের লোক ঝন্টুর বইতে এন্ট্রি কি হবে? তুই বল। আমি সিম্পল কথা বলছি, ঝন্টুর বইতে এন্ট্রি কি হবে বিল অনার্ড হলে? আবার বলছি, ঝন্টুর বইতে কি এন্ট্রি হতে পারে? ঝন্টুটাকে আমি আবার বলছি, অলোকের কাছে বিল ছিল, অলোক বিলটা কাকে দিয়েছে? ঝন্টুকে দিয়েছে। ঝন্টু কাকে দিয়েছে? ব্যাংকে দিয়েছে। হ্যাঁ, অলোক সঞ্জয় না না, ওটা তো পরে, ওটা হয়ে গেছে। অলোক সঞ্জয়ের উপর বিল লিখেছে, সঞ্জয় বিলটা অলোককে দিয়েছে, অলোক তারপর ঝন্টুকে দিয়েছে, ঝন্টু ব্যাংকে দিয়েছে, ব্যাংক চলে যাবে সঞ্জয়ের কাছে। তাহলে বিলের টাকা যে ব্যাংক পেয়ে গেল, তার জন্য ঝন্টুর বইতে এন্ট্রি কি হবে? কোনো এন্ট্রি হবে না। এন্ট্রি কার কার বইতে হবে? সঞ্জয় আর ব্যাংক। তাহলে নো এন্ট্রি হবে, এটা নো এন্ট্রি। দেখলে এই পেজটাই পুরো কমপ্লিট করে দিলাম।